একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিশ্বের বিভিন্ন দেশের দুর্নীতি নিয়ে আজ এক প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। বাংলাদেশে মোবাইল ফোনে ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহারের জন্য কোনো গান বাছাই করতে এখন থেকে মোবাইল অপারেটরদেরকে শিল্পীর অনুমতি নিতে হবে। কিভাবে কার্যকর হবে এই সিদ্ধান্ত? শিল্পীরা যদি কোনো এজেন্ট নিয়োগ করেন, এজেন্টও গানগুলোকে আগে রেজিস্ট্রেশন করতে হবে কপিরাইট রেজিস্ট্রি অফিস থেকে, এবং তারপরে আমরা যখন সেটাকে ক্লারিফাই করবো, ডিক্লেয়ার করবো যে হ্যাঁ এটা চুক্তির মাধ্যমে এসছে বা চুক্তি হয়েছে। ফেলুদা চরিত্রটি কেন যুগের পর যুগ বাঙালি পাঠকদের মাতিয়ে রেখেছে শুনবেন প্রতিবেদনে। আরও থাকছে সংবাদপত্র পর্যালোচনা। আজকের প্রত্যুষা পরিবেশন করছি আমি আফরোজা নীলা। আপনারা এই অনুষ্ঠান রেডিও ছাড়াও শুনতে পাচ্ছেন বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com এ। বিশ্বের বিভিন্ন দেশের দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই আজ দুর্নীতির ধারণার সূচক 2015 নামে এক প্রতিবেদন প্রকাশ করবে, যা সারা বিশ্বে একই সঙ্গে প্রকাশিত হবে। টিআই বলছে কোনো একটি দেশের সরকারি খাত কতটুকু দুর্নীতিগ্রস্ত তার উপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়েছে। 2014 সালে মোট 175টি দেশকে এই সূচকের আওতায় আনা হয়েছিল। এই বিষয়টি নিয়ে কথা বলবো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের সঙ্গে। তিনি এখন আমাদের অনুষ্ঠানে টেলিফোনে যোগ দিয়েছেন। ডক্টর ইফতেখারুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এই যে আজ দুর্নীতির ধারণা সূচক 2015 নামে একটি প্রতিবেদন প্রকাশ হতে যাচ্ছে, এই প্রতিবেদনে আসলে মূলত কি থাকছে? আপনি যেটা শুরুতে বলেছেন, সরকারি খাত বিশেষ করে রাজনৈতিক এবং প্রশাসনিক বিষয়কে কেন্দ্র করে যে ধরনের দুর্নীতি হয় বা দুর্নীতি মোকাবেলা করতে হয় তার উপর ভিত্তি করে, তার এক ধরনের মূল্যায়নের উপর ভিত্তি করে যেটাকে দুর্নীতি ধারণা সূচক বলা হয় সেটি প্রকাশিত হচ্ছে। এখানে যে বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয় সেটা হচ্ছে যে সরকারি কাজ করতে গেলে সরকারি প্রতিষ্ঠানে কোনো নিয়ম বহির্ভূতভাবে অর্থ লেনদেন শিকার হতে হয় কিনা, যেটা স্বাভাবিকভাবে আমরা ঘুষের লেনদেন বলে থাকি, সেটা তো আছে, কিন্তু এরপরেও ক্ষমতার অপব্যবহার, ক্ষমতাসীন অবস্থানে আছেন তাদের যে ক্ষমতা, অর্পিত ক্ষমতা, সেটা ব্যক্তিগত বা গোষ্ঠীর সাথে অপব্যবহার কিরকম হচ্ছে, স্বার্থের দ্বন্দ্বের বিষয়টা আসে। আবার অন্য দিক থেকে সরকারের যে প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে যে প্রাতিষ্ঠানিক আইনি এবং নীতি কাঠামো আছে সেটির সামর্থ্য কতখানি দুর্নীতি নিয়ন্ত্রণে ইতিবাচক ভাবে সেটাও আসে বিবেচনায়। তো এর উপর ভিত্তি করে এবার 168 দেশের উপর জরিপটি করা হয়েছে, যেটি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে বার্লিন ভিত্তিক কেন্দ্রীয় সচিবালয়, সেখান থেকে সেটা করা হয়। এবং এই তথ্যগুলো 12টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কর্তৃক প্রণীত গবেষণা এবং জরিপের উপর ভিত্তি করে করা হয়েছে। এবং এটি শুরু হয়েছে আপনাদের 1995 সাল থেকে প্রথমবারের মতো। মিস্টার জামান, আপনি কিছুক্ষণ আগে যেটি বলছিলেন যে প্রতিবেদনটি যেভাবে তৈরি করা হয় সেটি নিয়ে, তো এই সরকারের আমলে, বাংলাদেশের এই সরকারের আমলে অবস্থানে আসলে কতটা পরিবর্তন দেখা গেছে? আমি সার্বিক বিবেচনায় যেতে বলবো যে আমাদের শ্রোতাদের মনে আছে যে 2001 থেকে 2005 এই সময়টা দুর্ভাগ্যজনক ভাবে হলো যেটি হয়েছিল, যে আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর। বাংলাদেশের অবস্থান সর্বনিম্নে হয়েছিল। পরবর্তীতে ক্রমাগত ভাবে সেটা এক ধরনের একটা ঊর্ধ্বগতিতে আমরা যাচ্ছি, এবং সেটি 2014তে যে অবস্থা ছিল সেটি হচ্ছে যে 175টি দেশের মধ্যে 145তম অবস্থান উপরের দিক থেকে, এবং নিচের দিক থেকে 14তম অবস্থানে আমাদের হয়েছিল। এটা এক ধরনের ঊর্ধ্বগতির ধারাটা ছিল। এখন দেখার বিষয় যে বছর সেটি কিরকম আছে, কোথায় আমরা দাঁড়িয়ে আছি। আমি এটুকু বলতে পারি যে ঘন্টা দুয়েক পরে আমাদের প্রতিবেদনটি প্রকাশিত হবে, এমবার্গো আছে বা নিষেধাজ্ঞা আছে তথ্য প্রকাশের, কিন্তু আমি যেটুকু বলতে পারি যে সার্বিকভাবে বৈশ্বিক পরিস্থিতিতে খুব একটা ভালো দৃষ্টান্ত, ভালো ফল হয়নি এবার, বরং অবনতি হয়েছে অনেক দেশেরই। যেমন 2014তে 92টি দেশের ক্ষেত্রে স্কোর বেড়েছিল,
এবছর অর্থাৎ 2015 সেখানে 65টি, আবার 2014-তে 36টি দেশের আপনার স্কোর কমেছিল, এবার 49টি দেশের স্কোর কমেছিল। মানে তো এই বিভিন্ন অবস্থায় ধরনের পরিবর্তন আপনাদের চোখে পড়েছে। জি, তো জি, বাংলাদেশে দুর্নীতি কমানোর ক্ষেত্রে যেসব সুপারিশ করা হয়েছিল আগের বছর, তার বাস্তবায়ন আসলে কতটা চোখে পড়েছে? এটা একটা খুব ভালো প্রশ্ন। এটাই আসলে মূল বিষয়টি, যেটি আমরা এই প্রতিবেদনের উপাদানেও যেটি যায়, সরকার কতখানি বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কতখানি দায়িত্ব সহকারে তাদের অঙ্গীকারগুলো পালন করছেন এবং যারা দুর্নীতি করেন বিচার ব্যবস্থার মধ্যে তাদেরকে নিয়ে আসা হচ্ছে কিনা এই বিষয়গুলো দেখা হয়। কিন্তু সেখানে যেটা আমাদের যে প্রতিবন্ধকতা, এটা আজকে নতুন নয়, এই বছরের নতুন নয়, সবসময় যেটা ছিল, আমি মনে করি যে, এবং যে এই বিশ্লেষণও আছে, সেটা হচ্ছে যে আমাদের আইনি প্রাতিষ্ঠানিক এবং নীতি কাঠামো কিন্তু জোরালো হয়েছে আগের তুলনায়, বিশেষ করে গত এক দশকে, যার মধ্যে বেশিরভাগ সময় এই বর্তমান সরকার ক্ষমতায় ছিল, সেটি হয়েছে। কিন্তু সেটার প্রয়োগের ক্ষেত্রে মূল ঘাটতি, যে প্রতিষ্ঠানগুলোর কথা বলি, যে আইনের কথা বলি, যে নীতির কথাগুলো বলি, সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে ঘাটতি দেখা যায়। সেখানে এক ধরনের রাজনৈতিক প্রশাসনিক প্রভাব, ক্ষমতায় থাকলে সম্পদ বাড়বে, এই ধরনের যে মানসিকতা, বা দুর্নীতি, ঘুষ লেনদেনকে দুর্নীতি বলা যে দরকার নেই, এই মানসিকতা কিন্তু একটা ভুল বার্তা দেয় সমাজে, যার ফলে দুর্নীতির ব্যাপকতা হয়তো আমরা যেভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো সেটি হয়তো সম্ভব করতে পারছি না। ধন্যবাদ ডক্টর ইফতেখারুজ্জামান আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। চলে যাচ্ছি পরের খবরে। বাংলাদেশে মোবাইল ফোনে ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহারের জন্য কোনো গান বাছাই করতে এখন থেকে মোবাইল অপারেটরদেরকে শিল্পীর অনুমতি নিতে হবে। মঙ্গলবার মোবাইল অপারেটর, শিল্পী, সুরকার এবং গীতিকারদের সঙ্গে এক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। কোনো গান মোবাইলে ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করা যাবে সেটি নির্ধারণ করে দেবে দেশের শিল্পী, সুরকার ও গীতিকারদের সংগঠন বিএলসিপিএস। সংগঠনটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সঙ্গীত শিল্পী সুজিত মুস্তফা, যিনি ওই বৈঠকে উপস্থিত ছিলেন, তার কাছেই সহকর্মী সাইদ আক্তার জানতে চেয়েছিলেন নতুন এই সিদ্ধান্তটি কিভাবে কার্যকর করা যাবে। মোবাইল কোম্পানিগুলোর মধ্যে শুধু গ্রামীণের নিজস্ব সার্ভার এবং প্ল্যাটফর্ম আছে গান ডিস্ট্রিবিউট করার মতো, কারণ এটা একটা অন্য টেকনিক্যাল বিষয় যেটা মোবাইল কোম্পানিগুলো ইউজুয়ালি রাখে না। সো অন্য কোম্পানিগুলো কন্টেন্ট প্রোভাইডার বলে এক ধরনের নতুন কোম্পানি তৈরি হয়েছে। এরা বিভিন্ন শিল্পীর কাছ থেকে বা মার্কেট থেকে গান সংগ্রহ করে। কিছু কিছু গানের তাদের ডকুমেন্ট আছে যে তারা শিল্পীর কাছ থেকে অনুমোদন নিয়েছে, আর কিছু কিছু সম্ভবত বানোয়াট ডকুমেন্ট, কারণ শিল্পীরা তো আসলে সেভাবে তাদের ইয়েটা প্রাপ্যটা পাচ্ছে না। এই ডকুমেন্ট গুলো দিয়ে ওরা কনভিন্স করে যে তারা অথরাইজড ডিলার, এবং এইভাবেই গানগুলো বাজানো হচ্ছে। এবং সেটার জন্য মোবাইল কোম্পানিগুলো তাদেরকে যে পেমেন্টটা দেয়, এই পেমেন্টটার মধ্যে তাদের অংশটুকু রেখে, কন্টেন্ট প্রোভাইডারের অংশ রেখে, বাকিটা ডিস্ট্রিবিউট করার কথা দুজন রয়্যালটি কপিরাইট হোল্ড করেন আসলে দুইজন, গীতিকার এবং সুরকার। আর ফার্স্ট রিলেটেড রাইট অনেকগুলো হয়, ফার্স্ট রিলেটেড রাইটটা হচ্ছে শিল্পী। এই তিনটা ভাগ এই তিনজন ক্রিয়েটরের কাছে পৌঁছানোর কথা, কিন্তু সেই জায়গাটাই আমরা বুঝতে পারছিলাম যে আমরা শিল্পীরা প্রপারলি আমাদের প্রাপ্যটা পাচ্ছি না। তো এই যে সরকার আজকে নতুন একটি সিদ্ধান্ত জানালেন, তো সেই সিদ্ধান্তের মাধ্যমে শিল্পীদের পাওনা পাওয়ার ক্ষেত্রে বা শিল্পীদের প্রাপ্য পাওয়ার বিষয়টি আসলে কতটা সহজ হবে? এটা দারুণ ভাবে উপকৃত করবে, কারণ আজকে যে ডিসিশন হয়েছে এটা একদমই ইফেক্টিভ হবে আশা করছি সামনের সপ্তাহে বা পরের সপ্তাহ থেকে। এখন যে কেউ মোবাইল কোম্পানিগুলোকে যদি গান দেয়, মোবাইল কোম্পানিগুলোকে ভেরিফাই করতে হবে বিএলসিপিএস, অর্থাৎ আমাদের যে সিএমও বা কালেকটিভ ম্যানেজমেন্ট অর্গানাইজেশন। বিএলসিপিএস অর্থ হচ্ছে বাংলাদেশ লিরিসিস্ট, কম্পোজার্স অ্যান্ড পারফর্মার সোসাইটি। এই সোসাইটিটাই সংস্কৃতি মন্ত্রণালয় থেকে 2014 সালের জুলাই মাসে লাইসেন্স পেয়েছে এই বিষয়গুলোকে ডিল করবার। এখন আমরা হচ্ছে একমাত্র অথরাইজড বডি টু গিভ দ্য অ্যাপ্রুভাল যে কোন গানটা বাজানো হবে বা হবে না। এখন সব শিল্পীদেরকে আমাদের কাছে আসতে হবে, এবং শিল্পীরা যদি কোনো এজেন্ট নিয়োগ করেন, এজেন্টও ওই পার্টিকুলার গানগুলোকে আগে রেজিস্ট্রেশন করতে হবে কপিরাইট রেজিস্ট্রি অফিস থেকে, এবং তারপরে আমরা যখন সেটাকে ক্লারিফাই করবো এসছে বা চুক্তি হয়েছে, তখন এটা মোবাইল কোম্পানিগুলো তাদের ইয়েতে দিতে পারবে, প্ল্যাটফর্মে দিতে পারবে। তো এর আগেও তো এই ধরনের এই শিল্পীদের প্রাপ্য পাওয়ার ক্ষেত্রে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে সেগুলো কার্যকর ভূমিকা ততটা রাখতে পারেনি। তো সেটার কি কারণ আসলে?
সেটার মূল কারণ হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত শিল্পীদের পক্ষ থেকে এরকম একটা রিপ্রেজেন্টেটিভ অর্গানাইজেশন না হয় এবং তারা ইফেক্টিভলি যদি কাজ না করে, ততক্ষণ পর্যন্ত এটা হয় না। পৃথিবীর অন্যান্য দেশেও বিষয়টা একই। 100-র উপরে দেশে আপনার সিএমও আছে যারা স্বার্থ সংরক্ষণ করছেন, এবং এদের একটা গাইডলাইন দেয়া হয় ওয়াইপো থেকে, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, এবং যার অথরিটি হিসেবে কাজ করছে যাদের সিস্যাক বলে আরেকটি অর্গানাইজেশন যারা লুক আফটার করে পুরো বিষয়টা, এটা প্যারিস বেসড। এবং এই সিস্যাক অ্যাকচুয়ালি বিএলসিপিএস কে কিছু লজিস্টিক সাপোর্ট দেবে। তার মধ্যে ওয়াইপো কস বলে একটা সফটওয়্যার আছে যেটিতে পুরো হিসাবটা রাখা সম্ভব হবে। এবং এইটা যেহেতু এতদিন একটা কোঅর্ডিনেশনের গ্যাপ ছিল, এবং আমরা কিন্তু এই মানে একদম সরাসরি মন্ত্রীর সঙ্গে টেলিকমিউনিকেশন কোম্পানি এবং শিল্পীদের রিপ্রেজেন্টেশন সবটা নিয়ে যে একসঙ্গে বসে যে একটা সিদ্ধান্তে আসা, সেরকমটি আগে হয় নাই। এবং এই ব্যাপারে আমরা আশা করছি যে এবার খুব তাড়াতাড়ি আমরা একটা ফল পেতে শুরু করব। বলছিলেন সুজিত মোস্তফা। আপনারা শুনছেন বিবিসি বাংলার সকালের আয়োজন প্রত্যুষা। এখন শাহনাজ পারভিনের কাছে জেনে নেওয়া যাক বিশ্বের সংক্ষিপ্ত খবরাখবর। ধন্যবাদ নীলা। দক্ষিণ আমেরিকা থেকে যাতে করে জিকা ভাইরাসের সংক্রমণ যুক্তরাষ্ট্রে ছড়িয়ে না পড়ে সেজন্য বিশেষ সতর্কতা জারি করেছে মার্কিন কর্তৃপক্ষ। দক্ষিণ আফ্রিকার যেসব দেশে জিকার সংক্রমণ হচ্ছে সেখান থেকে ফিরে আসা গর্ভবতী নারীদের বিশেষভাবে পর্যবেক্ষণে রাখা হবে, তাদের আলট্রাসোনোগ্রাম করা হবে এবং কি ধরনের পরীক্ষায় এই অসুখটি ধরা পড়বে সেটি মার্কিন চিকিৎসকদের জানানো হচ্ছে। গর্ভবতী নারীরা মশাবাহিত জিকা ভাইরাসে আক্রান্ত হলে তাদের শিশুদের মস্তিষ্কের গঠন স্বাভাবিক হয় না এবং এই শিশুদের ছোট মাথা নিয়ে জন্ম হতে পারে। এই বিষয়টি কিছুদিন যাবতই বেশ বড় ধরনের একটি খবর হয়ে আসছে বিশ্বব্যাপী। ইউরোপের খবরের মধ্যে রয়েছে শরণার্থীদের প্রবেশ নিরুৎসাহিত করতে ডেনমার্ক যেসব পরিকল্পনা হাতে নিয়েছে, যেমন ধরুন নতুন করে প্রবেশ করা শরণার্থীদের সাথে থাকা মালপত্র জব্দ করার সিদ্ধান্ত, তার কড়া সমালোচনা করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব বান কি মুন বলেছেন এই মানুষগুলো যারা শরণার্থী তারা যুদ্ধের হাত থেকে বাঁচতে ঝুঁকি নিয়ে বহু পথ পাড়ি দিয়ে ইউরোপে আসছে, তাদের প্রতি একটু সহানুভূতি দেখানো উচিত, এমনটা বলছেন মিস্টার বান কি মুন। আফ্রিকার দেশ সিয়েরা লিওনে নতুন করে যাতে আবার ইবোলা ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে সেখানে একটা কড়াকড়ি আরোপ করা হচ্ছে এবং তার প্রতিবাদ হয়েছে, এবং তার প্রতিবাদে পুলিশের সঙ্গে সাধারণ মানুষজনের সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষে 3 জন গুলিবিদ্ধ হয়েছে। সিয়েরা লিওনকে সম্প্রতি ইবোলা মুক্ত ঘোষণা করা হয়েছিল, কিন্তু দেশটির বারমুই শহরে ইবোলা সংক্রমণে গত সপ্তাহেই একজন মারা গেছে। এরপর শহরটিতে ইবোলা যাতে আরো ছড়িয়ে না পড়ে তাই মানুষজনের সংস্পর্শ কমিয়ে আনার চেষ্টায় সেখানকার বাজারঘাট বন্ধ রাখার একটা সিদ্ধান্ত হয়েছিল, তারই প্রতিবাদ করছিল মানুষজন। মধ্যপ্রাচ্যের খবরের মধ্যে রয়েছে সিরিয়ায় চলমান সংঘর্ষ বন্ধে জেনিভাতে শুক্রবার যে শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে তাতে অংশগ্রহণ করার জন্য কাদেরকে আমন্ত্রণ করা হয়েছে বা কাদেরকে আমন্ত্রণ করা হয়নি তার বিস্তারিত আসতে শুরু করেছে। জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূতের মধ্যস্থতায় এই আলোচনায় সিরিয়ার সরকার থাকবে বলে জানিয়েছে। সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশনকে আহ্বান জানানো হলেও তারা অংশ নেবে কিনা সেটি এখনো তারা সিদ্ধান্ত জানায়নি। অন্যদিকে সিরিয়ার কুর্দি গ্রুপ পিওয়াইডি জানিয়েছে তাদেরকে এই আলোচনায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়নি। জেনিভায় এই শান্তি আলোচনায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া, তবে তুরস্ক তার বিরোধিতা করছে। সেনেগালে সম্ভাব্য সন্ত্রাসী কার্যক্রম রুখতে দেশটিতে বিশেষ সাবধানতা অবলম্বন করা হচ্ছে। সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে নানা অভিযানে গত কয়েকদিনে প্রায় 900 লোককে গ্রেফতার করা হয়েছে। পাশের দেশ বুর্কিনা ফাসোতে কয়েক সপ্তাহ আগে একটি হোটেলে সন্ত্রাসী হামলার পর সেনেগালও এক ধরনের সাবধানতা অবলম্বন করছে বলে জানিয়েছে দেশটির সরকার। এগুলোই আজকের বিশ্ব সংবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হিসেবে আসছে। ধন্যবাদ শাহনাজ। আপনার কাছে আবারও ফিরব সংবাদপত্র পর্যালোচনায়, তবে তার আগে অন্য একটি প্রসঙ্গ। 1965 সালে জন্ম ফেলুদা চরিত্রটির একটি ছোট গল্পের মাধ্যমে। এক বাঙালি গোয়েন্দা তিনি, সেই সময় তার বয়স ছিল 27 বছর, কিন্তু তারপরের 50 বছর ধরে একই চেহারা রয়ে গেছে চরিত্রটার। সাধারণ বাঙালি যে সমস্যার সমাধান করতে পারেন না সেটা একমাত্র পারেন সত্যজিৎ রায়ের ফেলুদা। এখনো ফেলুদার সিনেমা হাউসফুল হয়ে চলে সপ্তাহের পর সপ্তাহ। কি আছে এই চরিত্রটাতে যা বাঙালি পাঠককে 2 প্রজন্মেরও বেশি সময় ধরে মাতিয়ে রেখেছে?
এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন বিবিসির কলকাতার সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। প্রদোষচন্দ্র মিত্র, যিনি নিজেকে ইংরেজিতে কায়দা করে বলেন প্রদোষ সি মিটার, প্রথম আবির্ভূত হয়েছিলেন ছোটদের পত্রিকা সন্দেশে আজ থেকে 50 বছর আগে। এই প্রদোষচন্দ্র মিত্রেরই ডাকনাম ফেলুদা। বাবা মারা যাওয়ার পরে কাকার সংসারে মানুষ। 27 বছর বয়স, 6 ফুটের উপরে লম্বা, ক্যারাটে জানে, 4 মিনিট সিগারেট খায়, সঙ্গে .32 বোরের কোল্ট রিভলভার থাকে। কিন্তু দুষ্কৃতীদের ধরতে তার মূল অস্ত্র হলো মগজাস্ত্র, অর্থাৎ বুদ্ধি। সত্যজিৎ রায়ের হাতে গড়া এই টিপিক্যাল বাঙালি গোয়েন্দার আবির্ভাবের 50 বছর পালিত হচ্ছে এখন। সেই উপলক্ষেই একটা সংকলন গ্রন্থ প্রকাশিত হলো মঙ্গলবার সন্ধ্যায়। বইটির লেখক বরিয়া মজুমদার বেশি পরিচিত ক্রিকেট ইতিহাসবিদ ও লেখক হিসেবে। এমন একটি চরিত্র যে কিছু হলেই সিধু জ্যাঠার কাছে যায়, গুগল ইউজ করে না, ফেসবুক টুইটার করে না, মোবাইল ফোন নেই, গাড়ি নেই। ফেলুদা ফ্লুরিজের সামনে দাঁড়িয়ে ট্যাক্সিও ধরতে পারবে, নিউ মার্কেটে গিয়ে চানাচুরও কিনতে পারবে, আবার আপনার সাথে একই ট্যাক্সিতে উঠতে পারবে। বন্ড বা এরা কিরকম একটা স্বপ্নের চরিত্র, ইউ ক্যান রিচ দেম, বাট ফেলুদা ইউ ক্যান। ও দাদা জেমস বন্ড, কিন্তু বন্ড দা হবে না, শার্লক হোমস হবে না। মানে এক্স্যাক্টলি আপনি যে যে জিনিসগুলো অ্যাসপায়ার করেন, ফেলুদা সেগুলো। মিস্টার মজুমদারের লেখা বইটির প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন হাজার কয়েক মানুষ, যাদের মধ্যে ছিলেন অনেক তরুণ পাঠক পাঠিকা, যাদের বাবা মায়েরাও বড় হয়েছেন ফেলুদার গল্প পড়ে। কথা হচ্ছিল এমনই দুজনের সঙ্গে। আমরা যতটা ট্রাই করি আইডিয়াল মানুষ হওয়ার, ফেলুদা ইজ ভেরি ক্লোজ টু দ্যাট আইডিয়াল পার্সোনালিটি। বাহাতে লিখতে পারে, একসাথে দুটো কাজ করতে পারে না। এখন যেহেতু কলেজে পড়ি, আমাদেরও অনেক সময় পয়সার টান পড়লে আমরা চারমিনার খাই। ফেলুদা চারমিনার খেতো, আমরাও একটু চারমিনার খেয়ে দেখি, যদি একটু ফেলুদা ভাব পাই। ফেলুদাকে নিয়ে লেখা সত্যজিৎ রায়ের 35টি গল্পের একটা বিশেষত্ব হচ্ছে সেখানে কোনো নারী চরিত্র নেই। ফেলুদার গল্পের এক পাঠিকা সুমনা পালের কাছে জানতে চেয়েছিলাম এটা কেমন লাগে একজন নারী হিসেবে। ফেলুদা যে পার্সোনালিটিটা, ওটা ছেলেরা বলতে যে কোনো ছেলেরাই চায়, আর মেয়েদেরকে যেটা একটা দূরে সরিয়ে রাখা, ওইটা বাদে ছেলেরা বাদবাকি সবটাই চায়। একদম মানে মেয়েই নেই ফেলুদার কোনো চরিত্রে, ওটার জন্য আমরা একটু দুঃখিত, যেটা বোমকেশে আমরা পাই। গল্পের সঙ্গে সঙ্গেই ফেলুদাকে নিয়ে গত 50 বছরে তৈরি হয়েছে অনেক সিনেমা আর টেলিভিশন ধারাবাহিক। প্রথম ছায়াছবিটা বানিয়েছিলেন চরিত্রের স্রষ্টা সত্যজিৎ রায় নিজেই। প্রথম ছবি সোনার কেল্লাতে ফেলুদার চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চ্যাটার্জি। তারপরের বেশ কয়েকটি ছবিতে সব্যসাচী চক্রবর্তী, আর সর্বশেষ ছবিটিতে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি। যে কোনো ফেলুদা ফ্যানের মতো আমারও ইটস লাইক আ ড্রিম কাম ট্রু। কারণ ফেলুদা শুধুমাত্র একটা গোয়েন্দা গল্প বা শুধুমাত্র একটা চরিত্র বা শুধুমাত্র একটা সিনেমা, এটা অনেক বড়। কাজেই ছোটবেলা থেকে যাকে আইডিয়ালাইজ করে বড় হয়েছে, যাকে হিরো ওয়ার্শিপ করে বড় হয়েছে, এবার বড় পর্দায় নিজেই সেই চরিত্র অভিনয় করবো, এটা অনেকটাই বিশ্বাস করা প্রথমে কঠিন হয়েছিল। একটি হিন্দি টেলিফিল্ম ছাড়া অন্যান্য ভারতীয় ভাষায় ফেলুদাকে নিয়ে সিনেমা হয়নি। এর কারণটা কি জানতে চেয়েছিলাম সত্যজিৎ রায়ের পুত্র চলচ্চিত্র পরিচালক সন্দীপ রায়ের কাছে। জিনিসটা ট্রান্সলেট করা তো যায় না, ফেলুদা ট্রান্সলেট করা খুব কঠিন। ফেলুদা করলেও জটায়ু করা যায় না, মানে ওর গল্পের যে হিউমারটা, যে অদ্ভুত একটা বাঙালি আনা রয়েছে, সেটা তো করা যায় না, সেটাকে ট্রান্সক্রিয়েট করতে হবে। শেষে একটা খবর ভাঙলেন সন্দীপ রায়। ফেলুদার আবির্ভাবের 50 বছর পূর্তিতে এবছর একসঙ্গে ডবল ফেলুদার ছবি উপহার পাবে বাঙালি দর্শক। ফেলুদার দুটো সিনেমা বানাচ্ছেন সন্দীপ রায়। অমিতাভ ভট্টশালীর প্রতিবেদন শুনছিলেন। এখন জানিয়ে দিচ্ছি খেলার কিছু খবর। বাংলাদেশে আজ শুরু হতে যাচ্ছে আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপের আসর। আজ রয়েছে দুটো ম্যাচ। দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ এবং ইংল্যান্ডের মুখোমুখি হবে ফিজি। দুটো ম্যাচই শুরু হবে সকাল 9টায়। 16টি দেশ খেলছে এবারের আসরে। নিরাপত্তার অজুহাত দেখিয়ে অস্ট্রেলিয়া না আসায় তার বদলে খেলছে আয়ারল্যান্ড। বিসিবি মুখপাত্র জানিয়েছেন যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সফলভাবে এই আসর শেষ হবার আশা প্রকাশ করেছে বিসিবি। ফুটবলের খবর। লিগ কাপের ফাইনালে উঠেছে লিভারপুল। গত রাতে লিগ কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলায় স্টোক সিটিকে পেনাল্টিতে 6-5 গোলে হারিয়েছে লিভারপুল। এছাড়া সেমিফাইনালের অপর ম্যাচে আজ মুখোমুখি হবে ম্যান সিটি ও এভারটন। আজ রাত 1:15টায় খেলাটি শুরু হবার কথা রয়েছে। টেনিসের খবর। রাশিয়ার মারিয়া শারাপোভাকে টানা 18তম বারের মতো হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস। মেলবোর্ন পার্কে মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ও শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনার সামনে দ্বিতীয় সেটে দাঁড়াতেই পারেননি পঞ্চম বাছাই শারাপোভা। এই ছিল আমার হাতে সবশেষ খেলার খবরে। সমসাময়িক বিষয়ে আপনার মতামত জানাতে বাংলাদেশে আপনার মোবাইল থেকে SMS পাঠানোর নম্বর 16262। এবারে সংবাদপত্র পর্যালোচনা। স্টুডিওতে রয়েছেন সহকর্মী শাহনাজ পারভিন। শাহনাজ, কি দেখছেন আজকের পত্রিকাগুলোতে?
আজকের খবরের কাগজে একটি খবরের বেশ প্রাধান্য দেখতে পাচ্ছি, বেশ কয়েকটি কাগজে নানানভাবে এসেছে। সেটি হলো বাংলাদেশে পুলিশ সপ্তাহ চলছে, সেই পুলিশ সপ্তাহকে ঘিরে বিভিন্ন ধরনের খবর, বিশেষ করে বাংলাদেশে পুলিশের বিরুদ্ধে যে ধরনের অভিযোগগুলো আসে সেই অভিযোগগুলো নিয়ে নানান ধরনের খবর রয়েছে। আমি দেখছি যে ঢাকা ট্রিবিউনে তাদের খুব বড় করে প্রথম পাতায় খালি একটা ছবি তারা রেখেছেন, একটি ক্যাপশন সহ। সেখানে অবশ্য তাদের ইস্যুটা হচ্ছে যে বাংলাদেশে পুলিশ সপ্তাহের প্যারেডে, আনুষ্ঠানিক প্যারেডে এই প্রথমবারের মতো একজন নারী নেতৃত্ব দিয়েছেন। এই ঘটনাটিকে তারা ঐতিহাসিক বলছে এবং ছবিটিতে যে জিনিসটি দেখছি যে যিনি নেতৃত্ব দিচ্ছেন এসপি শামসুন নাহার, তার পাশে দাঁড়ানো আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনিও একজন নারী, এবং যে গাড়িটিতে করে তিনি যাচ্ছেন সেটিও চালাচ্ছেন একজন নারী। তো এরকম একটি ছবি দিয়ে খুব বড় একটি হেডলাইন করে ঢাকা ট্রিবিউন তাদের প্রধান শিরোনাম করেছে। ডেইলি স্টারের প্রধান শিরোনাম এসেছে পুলিশ অপোজ এক্সটার্নাল প্রোব। এই যে অভিযোগগুলোর কথা বলছিলাম, যে দুর্নীতির অভিযোগ বা ক্ষমতার অপব্যবহারের যে অভিযোগগুলো মাঝে মাঝে পুলিশের বিরুদ্ধে উঠছে, সেগুলো তদন্ত করার ব্যাপারে পুলিশ সংস্থার বাইরে কোনো ধরনের তদন্তের ব্যাপারে বিরোধিতা করছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে ডিপার্টমেন্টের ভেতরেই যে তদন্তগুলো হবে সেটিই যথেষ্ট। এই বিষয়টি নিয়ে ডেইলি স্টার আজকে তাদের প্রথম শিরোনাম করেছে। ইত্তেফাকের প্রধান শিরোনামটি রয়েছে নতুন স্কেলে এমপিও মারছে, এবার 72 ঘন্টার ধর্মঘটে সরকারি কলেজের শিক্ষকরা। এখানে বলা হচ্ছে যে এমপিওভুক্ত শিক্ষকদের চিকিৎসা ভাতা 500 টাকা ও বাড়ি ভাড়া মাসিক 1000 টাকা নির্ধারণ। পে স্কেল জটিলতা যেটা কিছুদিন ধরেই চলছে, সেই বিষয়টি নিয়ে এখনো ঠিক অনেকের সঙ্গেই মতবিরোধ চলছে। অতএব সেই বিষয় নিয়ে আবারও 72 ঘন্টার ধর্মঘটে যাবেন সরকারি কলেজের শিক্ষকরা, এরকম একটি বিষয় ইত্তেফাকের প্রধান শিরোনাম রয়েছে। সমকালের প্রধান শিরোনাম রয়েছে বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষমতা চায় পুলিশ। এখানে অপরাধ তদন্তে জেলা প্রশাসকের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের ক্ষমতা সংক্রান্ত পরিপত্র বাতিলের দাবি করছেন তারা, এবং কর্তব্যরত অবস্থায় মারা গেলে 15 বছর রেশন সুবিধা দিতে হবে, এই ধরনের কিছু দাবি পুলিশ সপ্তাহে উঠেছে। সেই বিষয়টি নিয়ে সমকালের প্রধান শিরোনাম। শাহনাজ, আমার হাতে যে পত্রিকাগুলো রয়েছে আমিও দেখতে পাচ্ছি যে পুলিশ সপ্তাহ নিয়েই বিভিন্ন খবর এসেছে, বিভিন্নভাবে বিভিন্ন শিরোনামে, এবং আপনি যে ছবিটির বর্ণনা দিলেন সেই ছবিটিও আসলে রয়েছে সবকটি খবরের কাগজে। কেউ বড় করে ছাপিয়েছে, কেউ ছোট করে ছাপিয়েছে। যুগান্তরের প্রথম পাতায় যেমন পুলিশ সপ্তাহ নিয়ে যেটি এসেছে যে পুলিশের প্রতি প্রধানমন্ত্রী বিশ্বস্ত বন্ধুর মতো অসহায় মানুষের পাশে দাঁড়ান। এখানে আসলে পুলিশ সপ্তাহে পুলিশদের বিভিন্ন দাবির পাশাপাশি প্রধানমন্ত্রী তার বক্তব্যে কি ধরনের মন্তব্য করেছেন সেই খবরটি রয়েছে। আর আরেকটি যেটি খবর যেটি তারা প্রথম শিরোনাম করেছে তাদের বিশেষ প্রতিবেদন দিয়ে, শিরোনামটি এরকম: তত্ত্বাবধায়ক চায় 68 ভাগ, 64 ভাগের মতে সঠিক পথেই এগোচ্ছে দেশ। এখানে এই খবরটিতে যেটি এসেছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা উচিত বলে দেশের 68% মানুষ মনে করেন। এটি IRI এর একটি জরিপে এটি উঠে এসেছে। এর পাশাপাশি আমি দেখতে পাচ্ছি আরো দুটো খবর যেটি সবকটি খবরের কাগজে রয়েছে। একটি হচ্ছে খালেদা জিয়ার বাসভবনের ফটকে আদালতের সমন, সেই খবরটি আমি দেখতে পাচ্ছি সবকটি খবরের কাগজে একদম প্রথম পাতায় খুব গুরুত্বের সঙ্গে ছাপানো হয়েছে। এবং আরেকটি যেটি খবর যে আজকে থেকে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের আসর বাংলাদেশে শুরু হচ্ছে সেটি রয়েছে। যেমন সংবাদ শিরোনামটি করেছে এভাবে: আগামী তারকা ক্রিকেটারদের যুব বিশ্বকাপ শুরু আজ। তবে সংবাদের প্রথম পাতার লালকালিতে শিরোনাম করেছে তাদের একটি বিশেষ প্রতিবেদন দিয়ে। শিরোনামটি এরকম যে বালু রপ্তানি করেই বছরে আয় হতে পারে 7,000 কোটি টাকা। এখানে বলা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে চাহিদা থাকলেও আসলে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতায় বালু রপ্তানি আটকে আছে। বিভিন্ন ধরনের পরিসংখ্যান তুলে ধরে তারা বলছে যে বালু রপ্তানির নীতিগত সিদ্ধান্ত 8 বছর আগে হয়ে থাকলেও এটি আসলে বিভিন্ন জটিলতার কারণে হওয়া সম্ভব হচ্ছে না এবং বাংলাদেশ সে কারণে আয় করতে পারছে না। হাতে আছে নয়াদিগন্ত। নয়াদিগন্তের লালকালিতে প্রথম শিরোনাম তারা করেছে ট্রেন চলছে জোড়াতালি দিয়ে। এখানে ট্রেনের বগির ভেতরে বিভিন্ন প্যাসেঞ্জার রয়েছে, একটি ছবিও তারা ছাপিয়েছে এবং তারা এই খবরটিতে তারা বলতে চাচ্ছে যে ট্রেনগুলো যে চলছে বিভিন্ন জায়গায়, কমলাপুর স্টেশন থেকে যে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, জোড়াতালি দিয়েই আসলে ট্রেনগুলো চলছে। ট্রেনের অভ্যন্তরের বেহাল অবস্থা এবং কর্মকর্তা সহ বিভিন্ন ধরনের বিষয়গুলো তারা আসলে এই খবরটিতে তুলে ধরেছে।
আমার হাতে রয়েছে প্রথম আলো, যেটি বলছিলাম যে পুলিশ সপ্তাহ উপলক্ষে যে নানান ধরনের সম্মেলন হচ্ছে, সেখানে যে দাবি দাওয়াগুলো উঠছে, নানান ধরনের বিষয় রয়েছে। তো প্রথম আলো এই বিষয়টি নিয়ে তাদের প্রধান শিরোনাম করেছে। তাদের শিরোনামটি হচ্ছে পুলিশ বিভাগ গঠনের দাবি। গতকালকে পুলিশ সপ্তাহ উপলক্ষে একটি সম্মেলন হয়ে গেছে এবং সেখানে এই যে দাবিটা উঠেছে, সেখানে বলা হচ্ছে যে পুলিশ অনেকদিন ধরেই একটি পৃথক পুলিশ বিভাগের দাবি করে আসছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এরকম একটি পৃথক বিভাগ হলে পুলিশ নিজেদের কাজগুলো নিজেরাই দ্রুত করতে পারবে, কোনো আমলাতান্ত্রিক জটিলতায় পড়তে হবে না। এই বিষয়টি নিয়ে প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম রয়েছে ডাক্তার বাড়ছে, মান বাড়ছে না। এখানে বলা হচ্ছে 5 বছরের মাথায় দেশে ডাক্তারের সংখ্যা 1.25 লাখ ছাড়াবে। 10 থেকে 12টি বাদে বেশিরভাগ বেসরকারি মেডিকেল কলেজই নিম্নমানের। অতএব সেজন্য অনেক ডাক্তার বাংলাদেশে পাশ করে বের হলেও তাদের মান সবসময় ঠিক ভালো নয়। সেই বিষয়টি নিয়ে তাদের প্রধান শিরোনাম রয়েছে কালের কণ্ঠে। হাতে আছে নিউ এজের প্রধান শিরোনাম রিভার্স অ্যারাউন্ড ঢাকা ইন ডেথ থ্রোস। এই খবরটিতে বলা হচ্ছে যে ঢাকার আশেপাশে যে নদীগুলো রয়েছে সেগুলো আসলে খুবই দূষিত হয়ে গেছে এবং এত মৃতপ্রায় অবস্থা, এবং সেই মৃতপ্রায় অবস্থার কারণে ঢাকাও যে আসলে হুমকির মুখে পড়ে যাচ্ছে, সেই বিষয়টি তারা তুলে ধরেছে। বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা এবং বালু নদীর যে বেহাল অবস্থা, সেই চিত্রটি তারা তুলে ধরেছে। একটি ছবিও তা আমি দেখতে পাচ্ছি তারা ছাপিয়েছে। নয়াদিগন্তের প্রথম পাতায় আমি আরেকটি খবর যেটি চোখে পড়ছে, যে এই খবরটি আসলে আরো 2-1টি খবরের কাগজে আমি দেখতে পাচ্ছি যে চট্টগ্রামে 2 সিন্ধুকে কাঁড়ি কাঁড়ি স্বর্ণ ও টাকা, মালিক মুড়ি বিক্রেতা থেকে চোরা কারবারি। এটি চোরা কারবারির একটি খবর তারা ছাপিয়েছে। এর পাশাপাশি কূটনৈতিক একটি খবর, দক্ষিণ এশীয় স্পিকার সম্মেলনে যোগ দেবে না পাকিস্তান, কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন। আরেকটি খবর যেটা আপনিও বলছিলেন যে সবগুলো কাগজে রয়েছে, আজকে বাংলাদেশে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে, সেটি সবগুলো কাগজেই রয়েছে। যেমন আমার হাতে সমকাল রয়েছে, সেখানে তাদের শিরোনামটি হচ্ছে ছোটদের বড় মহোৎসব। এই খবরটি সবগুলো কাগজে রয়েছে। আরেকটি খবর কয়েকটি কাগজেই দেখতে পাচ্ছি, যেমন ধরুন আমি ডেইলি স্টারে দেখতে পাচ্ছি রয়েছে প্রথম আলোতে। সেটি হলো একটি দুর্ঘটনা ঘটেছে, কুমিল্লায় স্ত্রী সন্তান সহ চিকিৎসক নিহত হয়েছেন। প্রথম আলোতে যে একটি ডেইলি স্টারে একটি ছবি রয়েছে, সেখানে তাদের আত্মীয়রা যে কাঁদছেন সেই ছবিটি খুব বড় করে ডেইলি স্টার ছেপেছে এবং প্রথম আলোতে ছেপেছে দুর্ঘটনায় গাড়িটির কি অবস্থা, দুমড়ে মুচড়ে গেছে এরকম গাড়িটির ছবি প্রথম আলো এই ছেপেছে এবং এই খবরটি আরো কয়েকটি কাগজেই রয়েছে। এই খবরটি আমি দেখতে পাচ্ছি যে আমার হাতের খবরের কাগজগুলোতে কয়েকটিতে রয়েছে। এর পাশাপাশি আমি যুগান্তরের প্রথম পাতায় দেখতে পাচ্ছি যে গ্যাসের খবর নিয়ে তারা একটি বিশেষ প্রতিবেদন ছাপিয়েছে। শিরোনামটি এরকম, রাজধানীতে গ্যাসের জন্য হাহাকার। শাহনাজ, সম্পাদকীয় দিকে এবার একটু নজর দেব, কি দেখছেন? সম্পাদকীয় রয়েছে বিভিন্ন ইস্যুতে আসলে, যেমন ধরুন প্রথম আলো সম্পাদকীয় রয়েছে অপুষ্টি দূর করার চ্যালেঞ্জ, দারিদ্র্য দূর করুন, বৈষম্য কমান। অপুষ্টির জন্য এই বিষয়গুলোকে কারণ হিসেবে দেখানো হয়ে থাকে অনেক সময়, যে বাংলাদেশের লোকজন দারিদ্র্যের কারণে হয়তো অপুষ্টিতে ভোগেন বা আর্থিক যে বৈষম্যগুলো রয়েছে, এই দুটি কমিয়ে আনলে অপুষ্টি দূর করা সম্ভব হবে, সেরকম একটি বিষয় দেখছি প্রথম আলো তাদের সম্পাদকীয় করেছে। কালের কণ্ঠের সম্পাদকীয় রয়েছে ট্যানারি সরবে কবে, কৌশল নয় শুভ বুদ্ধির পরিচয় দিন। ঢাকা শহর থেকে যে ট্যানারি ইন্ডাস্ট্রিটা রয়েছে সেটা সরিয়ে নেওয়ার কথা অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, কিন্তু তারপরও হাজারীবাগ থেকে সেটি দেখা যাচ্ছে না যে সেরকম কিছু। সাভারে জমিও দেওয়া হয়েছে, কদিন আগেই 72 ঘন্টার একটি আলটিমেটামও দেওয়া হয়েছিল, কিন্তু সেটিও কার্যকর হতে দেখা যাচ্ছে না। তাই কালের কণ্ঠ বলছে যে ট্যানারি আসলে কবে সরবে, সেরকম একটি প্রশ্ন রেখেছে কালের কণ্ঠ। আমার হাতে আছে যুগান্তরের সম্পাদকীয়তে দেখতে পাচ্ছি বিনিয়োগ প্রতিবন্ধকতা, পথের বাধা সরিয়ে দিন। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশে বিভিন্ন কারণে বিনিয়োগে মন্দা চলছে এবং বিনিয়োগ বান্ধব কোনো পরিবেশ নেই, সে কারণে আসলে উদ্যোক্তারা এই দেশে বিনিয়োগে উৎসাহিত হচ্ছেন না। তারা যেন উৎসাহিত হতে পারেন সেদিকে যেন কর্তৃপক্ষ যথাযথ দৃষ্টি দেয়। শাহনাজ, আমার হাতে সময় শেষ হয়ে গেছে। আপনাকে ধন্যবাদ সংবাদপত্র পর্যালোচনায় যোগ দেওয়ার জন্য। প্রত্যুষা শেষ করার আগে আজকের প্রধান খবরগুলো আরো একবার মনে করিয়ে দিচ্ছি। বাংলাদেশে আর কিছু পরেই শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের আসর। বিশ্বের বিভিন্ন দেশের দুর্নীতি নিয়ে প্রকাশ করতে যাচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।